এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। হেই মিস শিলা, কতদিন পর আমাদের দেখা। শিলা হাত বাড়ালো, দুষ্টুমি করে এবার শক্ত হাতেই করমর্দন করলো ছেলেটির সঙ্গে। অনন্ত ব্যথা পেয়ে হাত ঝাড়া দিয়ে বলল, শিলা পাথর আমার হাতেতেই ভেঙে দিলে। এসব কি নাম? আপু ডাকবি? বয়েই গেছে। অনন্ত বিড়বিড় করে সরে যায়। জাবিনের নিকটে গিয়ে দাঁড়াতেই ও বলল, পুরো পারফিউমের বোতল ঢেলেছিস নাকি? তাতেও কারোর অ্যাটেনশন জুটল না। শিলা জামিনকে চেনে না। ওর পরিচয় জিজ্ঞেস করতে অনন্ত বলল, ওকে চেনি, তোমার পেন্টিংটা তো ওরই করা। আই সি। শিলার ঠোঁটে হাসি থাকলেও কপালে সূক্ষ্ম ভাঁজ ফুটে। মনোযোগ দিয়ে দেখে পাতলা গড়নের অতিশয় রূপবতী তরুণীকে। কথার পিঠে সংযোগ করে, তাই বুঝি ছবিটা অনেকাংশে নিশান্তের বডি স্ট্রাকচারের সঙ্গে মিলে গেছে। জাবিন থতমত খেয়ে গেল। প্রতিবাদের চেষ্টা করে বলল, এটা নিছকই কাকতালীয় ব্যাপার। আমিও জানতাম না কার জন্য আর কাকে ভেবে আঁকছি। তুমি কি এবারের আত্মীয়? আমি মেহজাবিন শেখ মিহা, সম্পর্কে শাওনের ননদ হই। সকলের সঙ্গে আলাপ শেষ করে শিলা গিয়ে নিশান্তের পাশে বসে। দূর থেকে ওদের দুজনকে জরিপ করে অনন্ত বলল, আমার মনে হয় না এদের কিছু হবে, কেন হবে না? কারণ ওরা দুজনেই লোহা। লোহা লোহাকে আকর্ষণ করবে না, খালি ঠোকাঠুকি করবে। আমার হাডনাট ভাইকে একটা চুম্বকই ভালোবাসায় আটকাতে পারবে, যেমন আমি চুম্বক হয়ে শিলার মতো লোহার প্রতি আকর্ষিত হই। চাঁদনি বেগম অনেকটা সময় বাদে ছোট নাতনির খোঁজ করলেন। সবাই আছে কিন্তু শুভার কোনো সারা শব্দ নেই। খোঁজ নিয়ে দেখলেন সেই মেয়ে ঘরেই নেই। কোন ফাঁকে বেরিয়ে গেছে কেউ জানে না। তিনি বিরক্ত হয়ে ছোট বৌমাকে বললেন, মেয়েকে চোখে চোখে রাখতে পারো না? পাটা এখনো পুরোপুরি সারেনি, ভর সন্ধ্যায় বেরিয়ে গেছে বাড়ি থেকে। তোমার মতোই টই টই করে ঘুরে বেড়ানোর স্বভাব পেয়েছে। আমি টই টই করে ঘুরে বেড়াই? বেড়াতে দিয়েছেন আপনি। বিয়ের পর শাওনের বাবার সঙ্গে সিনেমা দেখতে যেতেও পারতাম না আপনার জন্য। কোনো কথা বললে পুরোটা বলবে। কোন মা সিনেমা হলে যাই? হ্যাঁ, তোমাকে ঢ্যাং ঢ্যাং করে বেড়াতে দিয়ে আমি আমার নাতনির জীবন ঝুঁকিতে ফেলতে দিতাম? দেখলেন, জন্মের আগের থেকে আপনি ওদের উপর খবরদারি শুরু করছেন। তাহলে এখন আমাকে দোষ কেন দেন? আমি তো কখনো আপনার দোষ দিয়ে বলিনি মেয়ে আপনার মতো দজ্জাল হয়েছে। যত বড় মুখ নয় তত বড় কথা। আমি দজ্জাল? দীপশিখায় যখন শাশুড়ি বউতে ধুন্ধুমার লেগেছে, ঠিক তখনই হোয়াইট হাউসের সামনে দেখা যায় তাদের ঝগড়ার একমাত্র কারণটিকে। শুভা বিড়াল পায়ে হোয়াইট হাউসের গেটের ভেতর ওকে ঝুঁকি দেয়। চোরের মতো বাড়ির ভেতর ঢুকে সদর দরজার সামনেই পেয়ে যায় টফিকে। শুভা গদগদ হয়ে ওর কাছে গিয়ে বলে, ওহে আমার কুকুররূপী পায়রা, তোকে খুঁজেই আমি দিশেহারা। আজকে আমার তুই ভরসা, তোর কোনো দিন না হোক আমাশা। ছি, কি বাজে ছন্দ মেলালাম। যাই হোক, তুই রাগ করিস না চার পেয়ে পাখি। পত্রখানি পৌঁছে দিয়ে কানা ডাক্তারের কাছে। তোকে গোপনে চিকেন ফ্রাই কিনে খাওয়াবো, প্রমিস। শুভা টফির গলায় বেল্টের সঙ্গে একটা চিরকুট আটকে কপালে একটা চুমু দিয়ে দিল। টফি সেটা নিলশনের বদলে নিয়ে গেল সুলেখার কাছে। সুলেখা চিরকুট খুলে দেখলেন ভেতরে লেখা, পৃথিবীর সবচেয়ে তেতো মতিচুর হলেও আমি তোমাকেই চাই। তিনি হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলেন। এরপরেই ঠুটে ফুটল লাজুক হাসি। দিলশানের বাবা আদর করে মাঝে মাঝেই ওনাকে মতিচুর বলে ডাকে। নৈশভোজে বসে খাদ্য গ্রহণের আগেই দস্তগীর সাহেব বিষম খেলেন। সুলেখা আজ লাল রঙের নাইট স্যুট পরে সেজে গুজে আছেন। কানে আবার একটি রক্ত জবাও গুজা। লাল হচ্ছে এই দম্পতির সাংকেতিক রং, অর্থাৎ সুলেখা রোমান্টিক মুডে আছেন। দস্তগীর সাহেব কাশি দিয়ে গলা ছেড়ে নিলেন। প্লেটে ভাত বাড়তে বাড়তে স্বগতোক্তি করে বললেন, বয়সটা কি দিন দিন কমছে?
প্রেমের আবার বয়স কি, তাও আবার নিজের স্বামীর সঙ্গে। যুক্তিযুক্ত কথা। সুলেখা যুক্তিযুক্ত কথা খুব একটা বলতে পারেন না, মাঝে মাঝে বললে দস্তগীর সাহেব তখন গদগদ হয়ে পড়েন। তবে আজ বিরক্তি নিয়ে বললেন, তুমি একটি বিবাহযোগ্য ছেলের মা, ছেলে এইসব দেখলে ছেলে কি ভাববে সেটা কি চিন্তা করেছো? ওকে আগেই খাইয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে। বাহ, তার মানে ময়দান সাফ করেই এসেছো। তুমি আমাকে বুড়ি বানাতে চাইছো কেন বলো তো? কারণ আমি বড় হয়ে যাচ্ছি। বউ এবার ব্রিন থেকে গেলে তো তার পাশে চলতে সংকোচ হবে। মানুষ চায় বউকে সুন্দর দেখাতে, আর তুমি বলো উল্টো কথা। এই জন্যই বলি একটু মেনটেন করো, চুলে একটু কালার করো। তুমি এখনো কত সুন্দর দেখতে জানো। তাই একটু জানি, নয়তো কি এখনো বউ আমাকে সিউজ করতে সেজে গুজে থাকে। ইস, এখন আমার উপরে দায় চাপাচ্ছ, নিজেই তো প্রথম সংকেত দিলে। সুলেখার গালে এবার সেও দারুণ লজ্জারুণ লালিমা খেলে যায়। দস্তগীর সাহেব আকাশ থেকে ভূপতিত হয়ে বললেন, আমি আবার কিসের সংকেত দিলাম? ঢং করবে না একদম, নিজেই দুষ্টু কথা বলে উস্কে দেবে, এরপর ভাব করবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এইসব টেকনিক পুরনো হয়ে গেছে। আমি কখন দুষ্টু কথা বললাম? মনে মনে অতীতে ভ্রমণ করে সেটাকে বর্তমানে হ্যালোসিনেট করেছিলে নাকি? তাহলে তো বলতে হয়, শরীর মন বড় না হলেও তোমার ব্রেনটা বড় হতে শুরু করেছে। খবরদার, কথায় কথায় বুড়ো বলবে না। নিজেই ছেলে ছোকরাদের মতো চিরকুট দিয়ে আমাকে সিডিউস করে এখন কথা বলছ। চিরকুট? আর আমি? দস্তগীর সাহেব খাওয়া থামিয়ে দিলেন। বিস্মিত চোখে চেয়ে বললেন, কোথায় চিরকুট? সুলেখা হনহন করে হেঁটে গিয়ে টিভি ক্যাবিনেটের উপর রাখা পেপার ওয়েটের নিচ থেকে কাগজটা বের করে এনে স্বামীর হাতে দিলেন। এখন বলো, এটা তুমি দাওনি? মতিচুর আমায় কে ডাকে আদর করে? দস্তগীর সাহেব ক্রুদ্ধ চোখে দেখলেন লাইনটা। পৃথিবীর সবচেয়ে তেতো মতিচুর হলেও আমি তোমাকেই চাই। সঙ্গে সঙ্গে ঘর কাঁপিয়ে হুঙ্কার দিলেন দস্তগীর সাহেব। আমার বউকে লাইন মারার সাহস কে পাই? টফি ঈশ্বরী ঘরের নিচে কুণ্ডলি পাকিয়ে শুয়েছিল। হঠাৎ ধমক শুনে সে লাফিয়ে উঠল। ঘুমের ব্যাঘাত ঘটানোর বিরক্তির স্বরূপ সেও বার দুয়ে ঘেউ ঘেউ করে উঠল। সুলেখা চমকে গেলেন, হতবুদ্ধি হয়ে বললেন, এটা তোমার লেখা নয়। আমার লেখা এমন, তুমি এত বছরেও আমার লেখা চেনোনি। দস্তগীর সাহেব ফুসফুস করে উঠেন। সুলেখা বুকার মতো ঘাড় নাড়েন। তিনি হাতের লেখা খেয়াল করবেন কি? লাইন পরেই তো মনে লাড্ডু ফুটেছিল। দস্তগীর সাহেব ভীষণ ক্ষেপে বললেন, কতদিন ধরে? কি কতদিন ধরে? এইসব সিডি ফিটি কতদিন ধরে চালাচালি হচ্ছে? তুমি আমাকে সন্দেহ করো? এত বছর সংসার করে এই ছিল আমার কপালে। সুলেখার কণ্ঠে কান্নার সুর উঠল। দিলশান ছুটে এলো বেডরুম থেকে। বাবা মায়ের তর্ক বিবাদ বুঝতে না পেরে বলল, কি হয়েছে? রাতের বেলায় বাড়ি মাথায় তুললে ঝগড়া করছো কেন? মাকে জিজ্ঞেস কর কোন লোক তার পেছনে পড়েছে। এত বছর সংসার করে এখন আমার সন্দেহ নিতে হচ্ছে? হতে পারে আমি খুব সুন্দরী, লোকে দু কটা চিঠি দিতেই পারে, তাই বলে তোর বাবা আমাকে সন্দেহ করবে? অন্য লোকে মন দেওয়ার হলে তোর বাবাকে এতগুলো বছর ধরে সহ্য করি? ঝগড়া থামিয়ে কেউ কি আমায় সরাসরি বলবে কি হয়েছে? দস্তগীর সাহেব ছেলের হাতে চিরকুট ধরিয়ে দিয়ে বললেন, তোর মায়ের নতুন আশিক হয়েছে। মেয়েদের পিছনে ঘোরার বয়সে মেয়ের পিছনে কে ঘুরছে খুঁজে বের কর এবার। দিলশান চিরকুট দেখে ভ্রুকুটি করে মাকে বলে, কে দিয়েছে তোমাকে? কেউ এসে দিলে কি আর তোর বাবার সামনে অপদস্থ হতে আসি? এটা ট্রফি এনে দিয়েছে। দিলশান টফির কাছে গেল। সে কিঞ্চিত জিভ বের করে চিত হয়ে শুয়ে ঘুমাচ্ছে। সামনের দুটি পা নদীকে বেঁকে আছে। আদুরে ছানাটার ঘুম ভাঙাতে ইচ্ছে হলো না দিলশানের। চিরকুটটা উল্টে পাল্টে দেখে নিজে আন্দাজ করে নিল বাড়িতে চিরকুট পাঠানোর মতো সাহস কে করতে পারে। বিড়বিড় করে বলল, মিনি মনস্টার। কাঁঠালি চাপা ফুলের গাছটি দীপশিখা বাড়িটির সম্মুখ ভাগের অভ্যর্থনা হিসেবে শটান দাঁড়িয়ে আছে। সবুজ পল্লবের ফাঁকে উকি দেওয়া হলুদাভ পুষ্পের মন মাতানো সুবাস নৈশকালীন নিশ্চুপ হাওয়ার গায়ে ভর করেই ছড়ে আছে সারা বাগানময়। বাড়ির সম্মুখের খোলা বারান্দাটি বৃক্ষস্পর্শে সুসজ্জিত। রেইন লিলি, ডেইজি, মানি প্ল্যান্টস
তবে বারান্দা বিলাসীর মনোযোগ আকর্ষণ করে নেয় লাল গোলাপটি। অ্যানা হার্কনেস, কালো রজনীর রক্তাভ আভা হয়ে ফুটে আছে যে ফুল। মেহজাবিন সেই ফুলের নিকটে বসে আছে, হাতে একটি পেন্সিল ও নোটপ্যাড। হলদেটে আলোয় খুব মন দিয়ে সে একটি ফুল সজ্জিত বারান্দার পেন্সিল স্কেচ আঁকছে। নিজের মনকে ব্যস্ত রাখতে এই প্রয়াস, নতুবা সকালের রক্ত দেখে গান হারানোর ঘটনার সুদূর প্রসারী ফলাফল হিসেবে মস্তিষ্ক আবারও সে দুঃসহ স্মৃতিগুলো হাতড়ে বেড়াবে। বেদনায় ভারী হবে বুক। মাতৃবিয়োগের সুখ আজও একইভাবে প্রণীত করে তাকে। তার চেয়েও বেশি কষ্ট হয় নিজের বর্তমান অবস্থা অনুধাবন করে। এই যে সে অসুস্থ হয়ে পড়েছে, মা থাকলে নিশ্চয়ই বুকে আগলে নিত মানুষটা যে মায়ায় মোড়ানো ছিল। বাবাকে তো জন্মাবধি সে ব্যস্তই দেখল, আর বর্তমানে যাকে আম্মু বলে ডাকে তিনিও ব্যস্ত মানুষ। তবু অসুস্থতার কথা শুনে ফোন করেছিলেন একবার, বলেছিলেন আজ হেড অফিসে ভীষণ ব্যস্ততা ছিল বলে তোমার অসুস্থতার কথা দেরিতে শুনেছি। কেমন আছো এখন? অভিমানে মেহজাবিনের চোখ টলমল করে উঠেছিল। জবাব দিয়েছিল, আমি খুব ভালো আছি। অভিমান বোধ হয় ধরতে পারেননি মিসেস সুমা। বলেন, আজ তো ফেরার কথা ছিল, এলে না। আমি কি যাব তোমায় আনতে? প্রয়োজন নেই আপনার, প্লিজ নিজেদের অফিস আর কাজ সামলান। আমার জন্য ভেবে সময় নষ্ট করতে হবে না। আমি আজ দীপশিখাতেই থাকছি। রাতের খাবারের জন্য ডাকা হয়েছে দুবার, যাবেন সারা দেয়নি। এখন সে নিজেকে ভুলাতে আঁকে বকিতে ব্যস্ত। শখের মাঝে বিচরণকালে বাহ্যিক কোনো উত্তক্ততা যাবেন অপছন্দ করে, এতে মনোযোগ ভ্রষ্ট হয়। তাই বাড়ির অন্যরাও ওকে বিশেষ খাটায় না, কিন্তু সে কথা না জানা ব্যক্তিটি মনোযোগে বিঘ্ন ঘটালো। আর্টটাকে প্রফেশন হিসেবে নিয়েছো? প্রশ্নকারীর দিকে ঘুরে চাইলো জাবিন। শিলা ব্যাতের চেয়ারটি টেনে বসলো তার থেকে কিঞ্চিত দূরে। সদ্য নৈশভূত সেরে এসেছে বলে চেয়ারে গা এলে দিতে কার্পণ্য করেনি। জাবিন পেন্সিল নামিয়ে হাসার চেষ্টা করে বলল, প্যাশন বলতে পারেন, তবে মাঝে মধ্যে বিশেষ অনুরোধে অর্ডারের কাজ করা হয়। মাঝে মধ্যে কেন? নিজের গুণ লাগিয়ে ইনকাম করাতে তো আনন্দ হবার কথা, স্বাবলম্বীও হওয়া যায়। ইদানিং আর্ট পিসের বেশ চাহিদা। একটু থেমে কথার পিঠে সংযোগ করলো শিলা। অবশ্য তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বেশ রিনাউন্ড। তোমার মাও শুনলাম বিজনেস সামলান। আর তোমার কাছে অবসরের শখ হতেই পারে। জাবিন স্মিত হাসলো। পেন্সিল দিয়ে কপালে পড়ে থাকা চুলগুলো কানের পেছনে সরিয়ে দিতে দিতে বলল, শখকে ইনকামের পথ হিসেবে নেইনি, কথাটা সত্যি। তবে শুধু যে শখ বলে তাই নয়, আসলে নিজের কল্পনার বাইরে গিয়ে অন্যের কল্পনাকে মন দিয়ে ফুটিয়ে তোলার ব্যাপারটা এখনো রপ্ত করতে পারিনি। তাই কাস্টমাইজ কিছু করতে একটু হেজিটেট ফিল করি। মনে হয় যেন নিজের উপর চাপিয়ে দিচ্ছি কিছু। তবে ভবিষ্যতে প্রফেশন হবে না তেমনটাও বলা যায় না। ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ছি, যদিও এটা আম্মুর ইচ্ছেতে। তিনি চান ভবিষ্যতে ওনার ক্লোথিং বিজনেসে ইনভলভ হয়ে। তবে আমার মাঝে এখনো সেই স্পৃহা জাগেনি। ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ার কথাটা শুনে শিলা মেয়েটির দিকে ভালো মতো তাকায়। পরনে বেল বটম প্যান্ট ও সেমি লং টপস। চেরি ফেব্রিকের উড়নাটি কাঁধের দুই পাশে লম্বা করে ফেলে রাখা। পোশাকে আধুনিকতা ও শালীনতা দুই বজায় রেখেছে। শিলা প্রশ্ন করল, তুমি আমাকে দেওয়া পেন্টিংটা সত্যিই নিশান্তকে ভেবে আঁকোনি? শিলার এখনো প্রশ্নের হেতু ধরতে পারল না জাবিন। মেয়েটি তাকে সন্দেহ করছে নাকি? বলল, না তো, আসলে সেনা সদস্যদের বডি ফিটনেস, হাইট ও ওয়েট কাছাকাছি হয় বলে সিমিলার লাগতে পারে। কথার এই পর্যায়ে বারান্দায় পা পড়ল নিশান্তের, এবং এসেই জাবিনের অপছন্দের কাজটি করে বসল সে। তুমি ভুল ভাবছো শিলা। মেহজাবিন ছবিটা এঁকেছে ওর পছন্দের মানুষকে ভেবে। সেও সৈনিক। জাবিন চুপসে গেল। নাকের উপরের দিকে ভাঁজের রেখা ফুটল। এই লোক আবারও তাকে খোঁচা দিল। শিলা আশ্চর্য হেসে বলল, তাই নাকি? বেশ তো। তার নাকি আবার বুলেট চেরা চোখ, দুই নলা বন্দুকের মতো নাক, কণ্ঠস্বর যেন কিসের মতো মেশিন গানের ব্রাশ ফায়ার।
জাবিন অপ্রতিভ, অসন্তুষ্ট, বিরক্ত, মুখে মেজাজ দেখাতে অপারক বলে মনে মনে ভয়ানক কিছু বলে ফেললো মেজরকে। চোখ তুলে চেয়ে দেখলো নিঃশান্ত তাকে নিগড় দৃষ্টিতে দেখছে, যেন মেয়েটির জলে ভাসা পদ্মের মতো চোখ দুটি দেখেই মনের কথা অনুমান করে ফেলেছে। এই লোকের দৃষ্টি বুলেটের মতোই সাংঘাতিক, মুখের ভেতরটা যেন ফুর ও ফুর করে দেয়। জাবিন দৃষ্টি সরিয়ে নেয় তৎক্ষণাৎ। শিলা হু হু করে হেসে উঠে বলল, কি সাংঘাতিক উপমা! সে তো তাহলে ভয়ানক লোক। এই কোমল তরল মেয়েটির বিপরীতে এমন শক্ত পুরুষ। স্রোতস্বিনী নদীর জলকে ধরে রাখতে যেমন শক্ত বাঁধ প্রয়োজন, তেমনি আবেগী নারীর তারল্যকে ধরে রাখতেও শক্ত পুরুষ প্রয়োজন। বাঁধ না দিলে নদীর জল কিংবা নারীর তরল আবেগ উভয়ই ভেসে যাওয়ার সম্ভাবনা আছে। চমৎকার বললে তো মেজর। কিন্তু যদি নারী পুরুষ উভয়ই শক্ত হয় তখন? শক্ত দুটি হাত একত্রিত হয়ে দৃঢ় বন্ধন তৈরি করতে পারে, দেশকে সুরক্ষা দিতে পারে, আবার একে অপরকে ধ্বংসও করতে পারে। জাবিন অস্বস্তিতে বোধ হয়ে আছে। এই দুই শক্ত ব্যক্তির মাঝে সে আর থাকতে চাইল না। এরপর দেখা যাবে না কুচু মিলিটারিটা ওর পাস্ট লাইফের পোস্টমর্টম করতে বসেছে। নোটপ্যাড গুছিয়ে নিয়ে বলল, আপনারা কথা বলুন, আমি আসছি। তোমাকে ডিস্টার্ব করলাম, সরি। ওকে আপু, আমি পরে করে নিব। জাবিনের নীরব প্রস্থানে চেয়ে থাকে নিঃশান্ত। শিলা বলল, বসো না মেজর। নিঃশান্ত বসে শিলার বিপরীতে, ঠিক যেখানটায় ক্ষণ মুহূর্ত আগে জাবিন বসেছিল। শিলা বলল, শুনলাম এবারে শান্তিরক্ষী মিশনে সকলের নজর কেড়ে নিয়েছ। তা শুধু যুদ্ধবাজ বিদ্রোহী মন নিয়ে চললে হবে? প্রেম ভালোবাসাও তো দরকার আছে নাকি? দরকার তো আছেই, সে জীবনের তাগিদেই হোক বা মনের। তাগিদটা কেন পাচ্ছ না বলো তো? তারুণ্য তো আর থেমে থাকবে না। অনন্ত দূর থেকে দুজনকে চোখে চোখে রাখছিল। ক্রাশকে ভাইয়ার সঙ্গে একান্তে কথা বলতে দেখতে তার মোটেও ভালো লাগছিল না। হঠাৎ বাবার আদেশ পেয়ে সে হুট করেই ঢুকে গেল ওদের কথার মাঝে। কান পেতে পূর্ব কথা শুনে ফেলায় দার্শনিক ভঙ্গিতে বলল, সঠিক মানুষ না পেলে ভালোবাসার তাগিদ আসবে কেমন করে? যার সাথে ভাব হয় তার ছায়া দেখলেই হয়ে যায়, আর যার সাথে দেখা হয় না সে ছায়াও হয়ে সঙ্গে থাকলেও হয় না। শিলা ও নিঃশান্ত ভ্রুকুটি করে চাইতেই অনন্ত নিজেকে সংযত করে নেয়। হাসার প্রয়াস করে বলে, হাড্ডি হওয়ার জন্য সরি, বাবা ডাকছে তোমাদের। রাত বাড়ছে। আজাদ সাহেবের সঙ্গে কুশল বিনিময় করে শিলা চলে গেল। সে গাড়ি নিয়ে এসেছে বলে নিঃশান্ত আর পৌঁছে দিতে গেল না। যদিও শিলা মনে মনে চাইছিল নিঃশান্ত ফিরে এসে বাবার সঙ্গে আবার দেখা করে। আজাদ সাহেবের খাবার পরে চা খাওয়ার অভ্যাস। তিনি নিজ ঘরে আরাম করে বসে চা খান। নিঃশান্তকে দেখে তিনি বললেন, বসো, কিছু দরকার কথা আছে। নিঃশান্ত বসলো খাটের মুখোমুখি সিঙ্গেল সোফায়। আজাদ সাহেব গম্ভীর হয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, তুমি নাকি প্রতিরক্ষা দপ্তরের স্পেশাল টিমে ইনভেস্টিগেশন চলছ? নিঃশান্ত ঘাড় নাড়ল। তারপর এবারের মিশনের অসাধারণ পারফরমেন্সে মুগ্ধ হয়ে কর্তৃপক্ষ নিজেই এই প্রস্তাব করেছে। নিঃশান্তের জন্য এ বিশাল সুযোগ, মোটেও হাতছাড়া করবে না। তাছাড়া সামনের নির্বাচনকে টার্গেট করে কিছু সংঘবদ্ধ গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টি করতে প্রস্তুত হচ্ছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাই বাছাইকৃত সেনা, পুলিশ, নেভি ও বৈমানিক সদস্যদের নিয়ে গঠিত সিক্রেট টিমকে জোরালো করা হচ্ছে সামনের দুর্যোগগুলো মোকাবেলা করার জন্য। আজাদ সাহেব বললেন, দীর্ঘ মিশন শেষে ফিরলে সবে তোমার এই কাজে এমন ইনভলভ না হলেও চলতো। সুযোগটা আমি হাতছাড়া করতে চাইছি না বাবা। আজকে সকালে যে বাড়িতে একটা অঘটন ঘটে গেল তা নিয়ে তোমার মতামত কি? নিশ্চিত বলা না গেলেও এটুকু বলতে পারি, কেউ শুধু ভোরকে দিতেই কাজটি ঘটিয়েছে। আমাদের ভোরকে দিয়ে কার লাভ? কোনো ক্লু পেয়েছ? নিশান্ত গম্ভীর হলো, একটু চুপ থেকে বলল, বাড়িতে যে ঢুকেছিল তার একজন প্রত্যক্ষদর্শী মিলেছে।
আশা করি শীঘ্রই কিছু জানতে পারবো। আজাদ সাহেবের চা ঠান্ডা হয়ে গেছে। তিনি চার কাপে আর চুমুক দিলেন না, বললেন, তোমাকে যে জন্য ডাকা, শাওনের রিসেপশনের দিন তোমার বিয়ের ঘোষণা দিতে চাইছিলাম আমরা। নিঃসন্তের চোখের চামড়া কুঞ্চিত হয়, কপালে গাঢ় রেখা ফুটে। বলে, এত তাড়াহুড়া কিসের? নির্বাচনটা গেলেই না হয়। এর সাথে তোমার বিয়ের আটকানোর কোনো কারণ দেখি না। না, তবে ফ্রি হয়ে করা যেত। সারা জীবন তো সৈনিকের পোশাকে আটকালাম। এ জীবনে ফ্রি হতে চাইলে হওয়া যায় না। যত দেরি করবে ততই সময় হারাবে। তার চেয়ে একবার মনস্থির করো। নিঃশান্ত মৌন থাকে। আজাদ সাহেব ছেলের মতিগতি বুঝতে পারেন না, বলেন, তুমি কি মিলার ব্যাপারে নিশ্চিত হতে পারোনি? নিঃশান্ত বুঝলো বাবাও শিলাকে পছন্দ করেছেন। অবশ্য অপছন্দের কিছুই নেই মেয়েটের মাঝে, শুধু নিষ্পৃহতা নিঃশান্তের মাঝেই। তবে সত্যিটাই বলল সে। এখনো পারিনি। শিলা তোমার জন্য সব দিক থেকে পারফেক্ট। একজন সৈনিকের জীবন সঙ্গীকেও নীরব সৈনিক হতে হয়। নতুনরা সংসার মজবুত হয় না। সেক্ষেত্রে প্লাস পয়েন্ট হলো শিলা নিজেও একজন সূক্ষ্ম শারীরিক যোদ্ধা। তোমাদের আন্ডারস্ট্যান্ডিংও ভালো হবে। আমি আর একটু ভাবতে চাই বাবা। বিয়ে একবারই করব, তাই কোনো দ্বিধা বা সংশয় রেখে করব না। আপনি বিশ্রাম করুন, আসছি। নিশান্ত নীরবে প্রস্থান করল। নিচতলার বাতি নিভে গেছে। খোলা বারান্দার দিক থেকে আলোর ছাপটা আসছে। উপর থেকে তা খেয়াল করে নিশান্ত ভ্রুকুটি করে। নিচে নেমে এসে দেখে এক রমণী মশগুল হয়ে পেন্সিলের খসখসের শব্দ তুলে আঁকিবুকি করছে। জাবিন তার অসমাপ্ত আর্টটা নিয়ে পুনরায় অ্যানা হার্কনেসের সামনে বসে গেছে। হঠাৎ তার ধ্যান ভঙ্গ হলো। ইন্দ্রিয় শক্তি জানান দিল আরেক ব্যক্তির উপস্থিতি। জাবিন তড়িৎ ফিরে চাইল, দেখল আবছায়াতে একজোড়া চোখ নিমেষহীন চেয়ে আছে। কিছু বলবেন? জাবিন ইতস্তত করে প্রশ্ন ছুড়ল। নিঃশান্ত আলোর দিকে এগিয়ে আসে। জাবিনের সামনাসামনি বসে অসংকোচে চোখে চোখ রেখে হিমস্বরে বলে, কিছু বলা ও শোনা একান্তই প্রয়োজন। বিমূঢ় রজনী নিগ্র আধারের বুকে তুলিয়েছে। কাঠালি চাপা ফুলের সুবাসে আচ্ছন্ন মন ও সমীরণ। শরতের শেষের শীতল বায়ু প্রকৃতির নিটল দেহের খাজে স্নিগ্ধতা ঢেলে দিয়েছে পরম আদরে। এমনই আরামদায়ক ক্ষণে মেহজাবিনের চিত্ত অস্থির হলো। সদা শান্ত মন, সুস্থির স্বভাবে চঞ্চলতা ছড়ায় যে ব্যক্তি, তার নিকট হতে এহেন আচরণ পেয়ে যাবেন কিছুটা বিভ্রান্ত। কি বলা বা শোনার প্রয়োজনীয়তা আছে তার অনুশান্তের মাঝে? মস্তিষ্কে অহেতুক বল প্রয়োগ করেও তেমন কোনো বিষয় সন্ধানে সক্ষম হলো না, বরং অস্বস্তি বাড়ল নিমেষহীন দৃষ্টির কবলে পড়ে। মেহজাবিন হেলে বসেছিল। সোজা হয়ে বসে নুট প্যাডটা গুছিয়ে রাখলো ট্যাপার উপর। কৌতূহলী স্বরে বলল, এত রাতে কোন বিষয়ে? নিঃশান্ত নিঃসংকোচে ওর মুখোমুখি বসে আছে। তীক্ষ্ণ চোয়াল টান টান শির দ্বারা কণ্ঠমনির উঠা নামায় জবাবের বিপরীতে পাল্টা প্রশ্ন ছুড়ল সে। এত রাতে কথা বলতে আপত্তি আছে তোমার? নিঃশান্তের আচরণ এখন অতিমাত্রায় শীতল। আর কারণ কি হতে পারে? মনে মনে কেন জানি সূক্ষ্ম একটা ভয় কাজ করলো। অতিরিক্ত ভেবে নিজেকে পিষ্ট না করতে ইচ্ছে হলো না। তবু প্রশ্নের বিপরীতে প্রশ্ন পেয়ে নাক কোচকাল সে। বলল, আপত্তি বললে শুনবেন? ভ্যালিড রিজন না থাকলে শোনা উচিত নয়। এতই গুরুত্বপূর্ণ কথা? গুরুত্বের চেয়েও বেশি সুরক্ষার কথা। মেহজাবিনের দৃষ্টি তীক্ষ্ণ হয়। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে নিঃশান্ত পুনরায় বলল, শাওনের বিয়ের দিন 3 তলায় কি হয়েছিল মেহজাবিন? মেহজাবিন আটকে উঠল। ঢুক গেলে অপ্রস্তুত ভাব সামলাতে চেষ্টা করলো। ওয়াহেতুক কানের পিঠে চুল গুজে আমতা আমতা করে বলল, 3 তলায় আবার কি হবে? আমি তো বিয়ের আসরেই ছিলাম। নিঃশান্ত মাথা নাড়ল। তার কোনো তাড়াহুড়ো নেই, উত্তেজনা নেই, শুধুই ঠান্ডা মাথায় সম্পূর্ণ ঘটনা বের করার প্রয়াস আছে। ছিলে? তবে বিয়ের রিচুয়াল শুরুর আগ মুহূর্তে তুমি নিচতলাতে ছিলে না? আমাকে নজরে রেখেছিলেন? নিঃশান্ত হেলে বসলো চেয়ারে। গা ছাড়া ভাবে বলল,
যারা আগে পিছে না ভেবে নিজেদের বিপদে ফেলতে ওস্তাদ, তাদের একটু নজরে রাখতে হয় বই কি। নয়তো জেদের বসে গা ভর্তি গহনা পরে কে বের হয় রাতের শুনশান রাস্তায়। মেহজাবিন গম্ভীর হয়ে গেল, দৃষ্টি নামিয়ে আনলো কুলের উপর। একবার বলতে ইচ্ছে হলো, জেদের কারণ তো আপনিই ছিলেন। কিন্তু শব্দ জুটল না কণ্ঠে। এই ধূর্ত পুরুষের সঙ্গে আর যাই হোক সে তর্ক করতে পারবে না। তাছাড়া জামিন তর্কে পারদর্শী নয়। কিন্তু নিঃশান্ত তাকে নজরে রেখেছে, ব্যাপারটাও তার ঠিক হজম হলো না। প্রচ্ছন্ন ব্যঙ্গের স্বরে বলল, বিপদে পড়া সব মানুষকেই নজরে রাখেন বুঝি? চোখা একটি হাসি বয়ে গেল নিঃশান্তের ঠোঁটের কোণ ঘেঁষে। এত ক্ষমতা বা সাধ্য কোনোটাই নেই, দুটো চোখই আছে আমার। এই চোখের সামনে যারা আছে তারা আপনাতেই নজরে চলে আসে। শাওনের বিয়ের রাতে একই সময় তুমি, অনন্ত, শাওন ও শোভা অনুপস্থিত ছিলে। 3 তলা থেকে বেশ উদ্বেগের সঙ্গে ওঠানামা করেছ। আমি জানতে চাই সেই রাতে সবার আড়ালে কি ঘটেছিল। মেহজাবিন চোখ তুলল না। এই বিষয়টা নিয়ে তার সত্যি কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু নিঃশান্তের সঙ্গে নয়। এই লোক নিজের ভাই বোনকে ছেড়ে তাকে কেন পাকড়াও করলো? মনোভাবটা যেন বুঝে ফেলল নিঃশান্ত। হেলান ছেড়ে সামনে ঝুঁকে সে নরম গলায় বলল, অনন্ত, শোভা আমাকে বলতে কমফর্ট ফিল করছে না বুঝতে পারছি। বড় ভাইদের কাছে ছোটরা সব কিছু বলতেও পারে না, কিন্তু ব্যাপারটা আমি এবার আর অগ্রাহ্য করতে পারছি না। তুমি নিশ্চয়ই জানাতে পারবে আমাকে সে রাতের স্পেসিফিক কিছু টাইমের সিসিটিভি ফুটেজ নেই। অনন্তের বন্ধুর পরিবারের মাধ্যমে জানলাম ওদের নতুন বাড়ির দারোয়ানের হদিস নেই। আর নিখোঁজের দিন রাতে অনন্ত গেছিল সেখানটায়। দারোয়ানের পক্ষে কেউ কোনো কেস ফাইল করলে কিন্তু অনন্তের নাম চলে আসবে অনায়াসে। একই দিনে এতগুলো সন্দেহজনক ঘটনা নিছকই কাকতালীয় হতে পারে না। আমি সত্যিটা জানতে চাই। তোমরা কোনো ঝামেলায় জড়াওনি তো? মেহজাবিন জানতো এই ব্যক্তি একবার সন্দেহের গন্ধ পেলে সহজে ছাড়বে না। সে আর লুকানোর চেষ্টা করলো না। কাউকে তো জানাতে হতোই। বিগত ঘটনাগুলো তাকে উদ্বিগ্ন করেছে। প্রথমে আমিনের নিখোঁজ হওয়া, এরপর শুভার অ্যাক্সিডেন্ট, আর আজকে তো ভয়াবহ একটা কাণ্ড ঘটে গেল। বিকৃত মস্তিষ্কের ভাবনা এ ধরনের কাজ করা সহজ নয়। অনেক দিনের চেপে রাখা রুদ্ধশ্বাসটি মুক্ত করেও বলল, ওয়েল, আমরা আসলে একটা ঝামেলায় জড়িয়ে গেছি। ভাইয়াকে জানানোর সুযোগ খুঁজছিলাম। ওই ঝামেলায় সামহাউ হয়ে উঠছিল না। তবে আপনাকে কথা দিতে হবে, আমাদের কাউকে বকাঝকা করা যাবে না। মেহজাবিন মুঠো করে হাত বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ ছুঁয়ে কথা দিতে হবে। কথা দেওয়া নেওয়ার সময় ছুঁয়ে বললে সেটা বিপরীত ব্যক্তিটি অমর্যাদা করে না, এমন একটা মনোভাবে বিশ্বাসী বলেই অভ্যাসের বশে হাত বাড়িয়ে দেওয়া। এই ছেলে মানসিক কাণ্ডটি দেখে নিশান্তের চোখে কৌতুক ফুটে উঠল। মেহজাবিন অপ্রস্তুত হয়ে হাত সরিয়ে নিতে চাইল। অবকাশ না দিয়ে নিশান্ত ওর হাতটা ধরে ফেলল। ম্যাঘমন্দ্র কণ্ঠে সর্বাধিক কোমল স্বরের আশ্বাসে বলল, বকবো না, কথা দিলাম। মেহজাবিন লম্বা একটি দম ফেলে সংক্ষিপ্ত পথে সম্পূর্ণ ঘটনার সারাংশ পেশ করে। সে যখন আমিরের নিখোঁজ হওয়া পর্যন্ত বিবৃতি দিয়ে শেষ করলো, সঙ্গে সঙ্গে পায়ের উপর একটি পেশিবহুল হাতের থাবা পড়ল। নিশান্ত সামনের দিকে হেলে এসে বলল, আর ইউ ইনসেইন? একটা ক্রিমিনালকে পালানোর সুযোগ করে দিয়েছ? আচমকা প্রতিক্রিয়ায় ক্ষণিকের জন্য মেহজাবিন হরিণ শাবকের ন্যায় ভীতির খোলসাবৃত্ত হয়। ধাতস্থ হয়ে অসন্তোষের সঙ্গে বলল, আপনি আমার উপর চড়াও হচ্ছেন কেন? আমি সম্পূর্ণ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী মাত্র। দেখেছ তো, জানানো উচিত ছিল না তোমার? আমি নিশ্চয়ই চাইবো না বিয়ের দিন আমার ভাই তার বউয়ের প্রাক্তন প্রেমিককে ড্রিল করুক। জানাজানি হলে শাওনের দোষ না থাকলেও কাদা চোরাচুরি হতো। গুরুত্বপূর্ণ দিনে দুই পরিবারের সম্মান ডোবাবো না বলেই চুপ ছিলাম। তৎক্ষণাৎ যা ঘটানোর করানোর সব আপনার গুণধর ভাই বোন ঘটিয়েছে করিয়েছে। পদ্ধতিতে ভুল থাকলেও উদ্দেশ্য সঠিক ছিল। সবটা ভেস্তে গেছে আমিন পালানোর পর। এরপর থেকেই জানানোর সুযোগ খুঁজে চলেছি আমি। কিন্তু ঝামেলা কি পিছু ছাড়ছে যে ভাইয়ার সঙ্গে একান্তে একটু আলাপ করব? ইনফ্যাক্ট আমরা প্রথম দিনেই থানায় জিডি করেছি।
নিশান্তের বিপরীতে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে গিয়ে জামিনের কণ্ঠ উঁচুতে উঠে গেছিল। ও দম ফেলতে নিশান্ত বলল, আমাদের নিচু স্বরে কথা বলা উচিত। সেটা আপনারও খেয়াল রাখা উচিত। মেহজাবিন মুখ ঘুরিয়ে জবাব দেয়। অ্যানা হার্কনেস গোলাপটা একদমই ওর নিকটে। কৃত্রিম আলোর উজ্জ্বল আভায় মেহজাবিনের উত্তেজনায় ঈষৎ রক্তাভ হয়ে ওঠা কোমল মুখশ্রীটা যেন অ্যানা হার্কনেসেরই অনুরূপ দেখায়, নাকি এই মায়াবী রাতের রহস্যময় ছলনা। নিশান্তের কপালে চিন্তার ভাঁজ। সে প্রসঙ্গে ফিরে বলল, তুমি বুঝতে পারছো আমার মনোভাব? আমার বাড়িতে ঢুকে একজন আমারই বোনের ক্ষতি করতে চেয়েছে। আমার ভাই বোনরা তাদের বুদ্ধির জোর দেখাতে গিয়ে সেই ক্রিমিনালকে পালাতে হেল্প করেছে। ইটস নট এ জোক, রাইট? জীবনটা অ্যাকশন সিনেমার মতো স্মুথ না যে হিরোগিরি করে ভিলেনকে টাইট দিয়ে সমস্যার সমাধান করা যাবে। এটা আমার পরিবারের সুরক্ষার প্রশ্ন মেহজাবিন। আজকের ঘটনাটা সামহাউ ওই ক্রিমিনালটার হয়ে থাকলে সে যে চূড়ান্ত পর্যায়ে ডেসপারেট হয়ে আছে সেটা আর বুঝতে বাকি নেই। মেহজাবিন চুপ করে থাকে। একটু সময় পর বলে, আরেকটা কথা, এটা আজই জেনেছি। কি? শোভার অ্যাক্সিডেন্টটা আসলে ইচ্ছাকৃত ঘটানো হয়েছে। আর দুর্ঘটনার বিবৃতি শুনে নিশান্ত থম মেরে গেল। একটা ঘটনা লুকানোর নিমিত্তে ওরা কতগুলো ঘটনায় জড়িয়ে গেছে ভেবে মস্তিষ্ক উত্তপ্ত হলো তার। কিন্তু এই নারীর তো বিন্দু পরিমাণ দোষ থাকলেও কথা শোনানো যাবে না। সংবেদনশীল মন তার ফুসকা পড়ে যাবে। অতিশয় গম্ভীর স্বরে শুধু এটুকু বলল, আমিনের একটা ছবি জোগাড় করে দিতে পারো আমায়? নেই, তবে চেষ্টা করব। হঠাৎ বসার ঘরের আলো জ্বলে উঠল। নিশান্ত মেহজাবিন একত্রে চাইল সেদিকে। চাঁদনি বেগম এসেছেন। তিনি দুজনকে একসঙ্গে বসে থাকতে দেখে অবাক গলায় বললেন, তোরা এখানে কি করছিস? মেহজাবিন বিব্রত হয়। নোটপ্যাডটা হাতে তুলে নিয়ে এসে উঠে দাঁড়ায়। বলে, একটু আঁকি বুকি করছিলাম দাদি। চাঁদনি বেগম নাতির দিকে চেয়ে বলেন, আর তুই কি ওকে পাহারা দিচ্ছিলি নাকি হাওয়া খাচ্ছিলি? তুমি কখন গন্ধশুকে বিড়াল পায়ে এসে প্রশ্ন করবে তার প্রতীক্ষায় ছিলাম। মেহজাবিন এখানে একা বসেছিল তাই এসেছি। নাথিং সিরিয়াস। চাঁদনি বেগম যে কথাটা বিশ্বাস করলেন না সেটা ওনার মুখভঙ্গি বলে দিল। মেহজাবিন নোটপ্যাডটা শক্ত করে বুকে চেপে উপরে চলে গেল। এই বাড়িতে আসার পর থেকে তার কপালে শুধু বিব্রত হওয়াই লেখা আছে। হোয়াইট হাউসের পরিবেশ গত রাত থেকেই ভীষণ থমথমে। দস্তগীর সাহেব অতিশয় গম্ভীর। ওনার বাড়িতে কে বেনামে চিরকুট পাঠাচ্ছে তাই এখন সকল ভাবনার কেন্দ্রবিন্দু। তিনি রাশভারী চলনে দোতলা থেকে নেমে পত্রিকাটি তুলে নিয়ে বসলেন সোফায়। মতিন মিয়াকে চা দিতে হুকুম দিয়ে পুরো কপালে ভাঁজ ফেলে পত্রিকাটিতে নজর বুলাতে গিয়ে আকস্মিক চোখ আটকে গেল একটি হেডলাইনে, পরকীয়ার সন্দেহে 20 বছরের সংসারে ভাঙন। পত্রিকা থেকে চোখ তুলে দেখলেন সুলেখা সেজে গুজে ঘরময় হাঁটাহাঁটি করছেন। বুকের ভেতরটা আবারও কুটকুট করে উঠে ওনার। মধ্যবয়সে এসে কিনা স্ত্রীকে নিয়ে অনিরাপত্তায় ভুগতে হচ্ছে। তিনি জোরে জোরে পত্রিকা পড়েন। পরকীয়া সন্দেহে 20 বছরের সংসারে ভাঙন, স্বামীর হাতে স্ত্রী তার প্রেমিক খুন। সুলেখার পায়ের গতি রোধ হয়। সংবাদের বিষয়বস্তু কানে যাওয়ার বদলে ওনার কানকে উত্ত্যক্ত করে উচ্চ স্বর বিরক্ত গলায় বলেন, বাচ্চাটির মতো এত জোরে জোরে পড়ছো কেন? মনে মনে পড়া যায় না? কি পড়ছি সেটা শুনতে পাচ্ছ না? জগতে কিছু মানুষ আছে যারা নিজে যতটুকু দেখে ও জানে ততটুকুকেই পৃথিবী মনে করে। সুলেখা তেমনই একজন মানুষ। নির্ঝঞ্ঝাট সুখী জীবন ওনার। সংবাদপত্রে চোখ বুলিয়ে কার জীবনে কি ঘটছে দেখার প্রয়োজন মনে করেন না। কাজেই স্বামীর প্রশ্নকে উড়িয়ে দিয়ে বললেন, তা শুনে আবার কি কাজ? দস্তগীর সাহেব বিড়বিড় করেন, ব্রেনলেস উইমেন। কি বললে তুমি? সুলেখা ঠিক শুনতে পেলেন না। দস্তগীর সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে স্ত্রীর মাথা থেকে পা অবধি স্ক্যান করে বলেন, বলেছিলাম এত সকালে সেজে গুজে কোথায় যাচ্ছ? কোথায় আবার? রান্নাঘরে। তোমাদের নাস্তা তৈরি করতে হবে না? দিলশান সারাদিন ফিরবে না, ওর জন্য ভারী খাবার তৈরি করতে হবে। রান্না করবে মতিন বাবুজি? তোমার সেখানে বিশাল কোনো দায়িত্ব তা দেখি না। তুমি কি আজকাল হিন্দি সিরিয়ালের বউয়ের ফলো করো নাকি জানালা দিয়ে অন্য কিছু দেখা যায়? সুলেখা অবাক ও একই সাথে ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি আবারও সন্দেহ শুরু করেছো? স্বাভাবিক মানুষের মতো কাজবাজ না করলেও সন্দেহ তো হবেই। এই মতিন শুনে যা তো।
মতিন মিয়া রান্না করছিল। তরকারি নাড়ার খুন্তি হাতে নিয়ে উপস্থিত হলো বসার ঘরে। কপালের ঘাম মুছে ফ্যালফ্যাল করে তাকালো মনিবের পানে। দস্তগীর সাহেব তাকে যারা করেন। রান্নাঘরের জানালা দিয়ে কাউকে দেখিস ঘন ঘন আসে বা দিলশানের মায়ের সঙ্গে কথা বলে? মতিন তার চিন্তাশীল মস্তিষ্কে বল প্রয়োগ করে তেল মশলা রন্ধনশালার বাইরে গিয়ে একটা উত্তর বের করলো। কড়াইতে খুন্তি নাড়ানোর মতো করে হাত নেড়ে বলল, ওই যে সামনের বাড়ির তাসনিমাপা, তার লগে ভাবি সাহেবের কথা হয় জানালা দিয়া। ওগো রান্দাঘর আর এই বাড়ির রান্দাঘর তো সামনাসামনি। দস্তগীর সাহেব চোখ ছোটো ছোটো করেন। সুলেখার মাঝে শু অফ করার একটা প্রবণতা আছে। প্রতিবেশী ভাবির সঙ্গে কথা বলতে গিয়েও যে সে সুযোগ হাত ছাড়া করেন না বুঝতে খুব একটা অসুবিধা হয় না। সুতরাং সন্দেহ অমূলক বুঝতে পেরে তিনি দমে গেলেন। তবে সুলেখা দমলেন না। মতিন মিয়ার সামনে এহেন সন্দেহ প্রকাশ করাটাই গায়ে লেগে গেল। তিনি ক্ষেপে গিয়ে বললেন, মিষ্টির দোকানি আমাকে কিছু সন্দেহ করছো? কাগজে তো কারো নাম লেখা ছিল না। চিরকুটটা কেউ তোমাকে দিয়েছে কিনা সেটা আমি একবারও বলেছি? এমনও তো হতে পারে তুমি এসব পকেটে নিয়ে ঘরো অন্য কাউকে পড়াতে আমার হাতে পড়ে যাওয়ায় পাল্টে নিচ্ছ। দিলশান উপর থেকে নামতে নামতে বাবা মায়ের ঝগড়ার একাংশ শুনতে পেয়ে হতাশ হলো। দুজনের মাঝখানে গিয়ে উপস্থিত হলো সে। বলল, প্লিজ একটু থামো। তোমরা চিরকুটের বিষয়বস্তু নিজেদের কেন ভাবছো? এটা যে আমাকে উদ্দেশ্য করে পাঠানো হয়নি তার কি নিশ্চয়তা? দস্তগীর সাহেব ও সুলেখা থমকে গেলেন। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন একমাত্র পুত্রের দিকে। দিলশান নীরবে ওনাদের চিন্তায় মুড় ঘুরিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সকালের সূর্যটি স্বচ্ছ দালান কোঠার ফাঁক গলে ঢালা পথে মিঠে আলো দিচ্ছে। সেই আলোতে একটি হুডি পরা টমবয়কে একটি বিড়ালের সঙ্গে খুনসুটি করতে দেখে দাঁড়িয়ে পড়ল দিলশান। শুভা পরম যত্নে বিড়ালের গা চুলকে দিচ্ছে। কে বলবে এই মেয়ে দুদিন আগে পায়ে চোট পেয়েছে? দিলশান লম্বা লম্বা কদমে দূরত্ব মিটায়। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে শুভা তড়িৎ ফিরে তাকায়। কাঙ্ক্ষিত মানুষটির দর্শন পেয়ে বিস্তর হেসে বলল, হাই শান, গুড মর্নিং। তুমি কি আদেও আমার গুড ডে চাও? দিলশান বুকে হাত গুজে রুষ্ট স্বরে জবাব দেয়। শুভা উঠে দাঁড়িয়ে বলল, কেন নয়, শোভা পৃথিবীর কারো খারাপ চায় না। দিলশান ওর মুখের কথা কেটে নিয়ে বলল, কিন্তু নিজ কর্মে অন্যের শান্তি নষ্ট করে দেয়। এরপর চিরকুটটা বের করে তর্জনী ও মধ্যমার মাঝে চেপে ধরে দেখালো। এটা তো আমারই লেখা। শুভা ভড়কালো না, বরং লাজ ও খেসে মাথা নুয়ে বলল, কি করে বুঝলেন? কারণ এই ধরনের মস্করা করা দুঃসাহস অন্য কারো দেখি না। মস্করা? শুভা আর্তনাদ করে উঠে অভিমানী সুরে বলে, আমার আবেগকে আপনি মস্করা বলছেন? মেয়েটির অঙ্গভঙ্গির হঠাৎ হঠাৎ পরিবর্তন দেখে দিলশান বিভ্রান্ত হয়ে পড়ে। এমন নিখুঁত অভিনয় তো টিভি অ্যাক্ট্রেসরাও করতে পারে না। শক্ত গলায় বলে, তাহলে স্বীকার করলে এ তোমারই কাণ্ড? শুভা সরল ভঙ্গিতে ঘাড় নাড়ে। আপনি তো অসুস্থ আমিটার খবরও নিলেন না, আর আমাকেই দেখুন কতটা রিস্ক নিয়ে রাতের বেলা আপনার কাছে মনের খবর পৌঁছে দিয়েছি। দিলশান ওর নির্লজ্জতায় আরেক দফা বিভ্রান্ত হয়ে বলে, আমি যদি এটা নিয়ে বাড়িতে নালিশ জানাই? আচ্ছা, চেষ্টা করে দেখুন। শুভার নির্বিকার জবাবে দিলশান আরো অবাক হয়। তোমার কি ভয় ডর নেই, নাকি শাসন করার কেউ নাই? শুভা মিচকে হেসে কলার ঝাঁকিয়ে বলল, আপনার কি মনে হয় শোভা এত কাঁচা কাজ করে? 3 রকমের হ্যান্ডরাইটিং জানি আমি। এইসব চিরকুটে কিছু প্রমাণ করতে পারবেন না। দিলশান অসহ্য স্বরে বলল, ক্লেভার মনস্টার, সময় থাকতে শুধরে যাও, নয়তো ভালো হবে না। শুভা মিষ্টি হেসে বলল, কবি বলেছেন, যাকে তুমি চাও তার মাঝে এতটাই মিশে যাও জানো সে রেগে গিয়ে হলেও শুধু তোমাকেই ভাবে। মিষ্টত্বে না হোক, তিক্ততায় তুমি তার ধ্যান জ্ঞান দখল করে নাও। এরপর দখলকৃত জমিতে শুধুই তোমার বিচরণ। এইসব স্টুপিড কথা কোনো কবি বলেছে? শুভা আত্মদম্ভের সঙ্গে জবাব দিল, কবি শোভানন্দ আজাদ। খুব শীঘ্রই সে দেশবিখ্যাত কবি হয়ে উঠবে, আর সে শুধু আপনার হৃদয়ে অটোগ্রাফ দিবে। দিলশানের মাঝে কোনো কিছুরই আধিক্য নেই। উচ্চস্বরে হাসে না, রাগে চিৎকারও করে না। সব কিছুতেই দারুণ পরিমিত বোধ, ধৈর্যশীলতা নামে একটি চমৎকার গুণ আছে তার।
আর এই গুণটারই ফায়দা তুলছে শুভা। উৎপাতের শুরুটা খুব বেশি দিনের নয়। প্রতিবেশী হিসেবে ছোটবেলা থেকে দিলশান শুভাকে চিনত চরম দুষ্টু একটা মেয়ে হিসেবে। অত্যন্ত চঞ্চলা ছিল বলে প্রায় প্রতিদিনই মায়ের শাসন রুখত। অনেক দিন এমনও হয়েছে মারের হাত থেকে বাঁচতে দিলশানদের বাগানে এসে লুকিয়ে থেকেছে। সুলেখা মেয়েটিকে মারের হাত থেকে বাঁচিয়েছেন বহুবার। দিলশানের সঙ্গে কখনোই ওর তেমন সখ্যতা ছিল না। দিলশান যেবার ইন্টারমিডিয়েট পাশ করে মেডিকেল হোস্টেলে চলে গেল, শুভা তখন একটি অপক্ষ ফুলের কলির মতো কিশোরীতে পরিণত হয়েছে। ছুটি ছাটা মিললে দিলশান বাড়ি আসতো কিছুদিনের জন্য। তখনই কিশোরী চোখের তীর তার দিকে নিশানা করেছিল। দিলশান পড়াশোনা ও কেরিয়ারের প্রেমে মশগুল ছিল বলেই অন্যের চোখের খবর রাখত না, কিংবা বুঝলেও পাত্তা দিত না। এরপর সময়ের পরিক্রমায় শুভা নামের কলিটি ফুল হলো। দিলশানও বছর খানেক আগে স্থায়ীভাবে বাড়ি ফিরে ক্লিনিকে যোগ দিল। তখন থেকে শুরু হলো মেয়েটির উৎপাত। শুরুতে নিজের প্রতি শুভার এ ধরনের উদ্ভট কাণ্ড দিলশানকে আনন্দ যে দিত না তা বললে ভুল হবে, কিন্তু ক্রমেই শুভার বেপরোয়া স্বভাবের সঙ্গে পরিচিত হয়ে দিলশান এখন অথৈ জ্বলে হাবুডুবু খাচ্ছে। কবি শুভানন্দ আজাদের কথা শুনে দিলশানের রাগের মাঝেও হাসি পেল। মৃদু কাশি দিয়ে নিজেকে আবারও গম্ভীরতার শক্ত খোলসে আবদ্ধ করে বলল, তোমার কবি শোভানন্দ এটা বলেনি যে যাকে পছন্দ করো তাকে কষ্ট দিও না, নাকি সে ঘাটতেড়া কবি? শুভা হুডির হাতা গোটাতে গোটাতে বলল, কবি হবে কোমল, কবি ভাববে ফুল, পাখি, আকাশ, বাতাস নিয়ে সেসব ভুলে যান। যুগের সঙ্গে কবির ধরনও বদলায়। সে হচ্ছে মনস্টার কবি। তার মাঝে সরলতা, ভালো মানুষই খুঁজে লাভ নেই। শুভা দুষ্টু, অবাধ্য, ঘাটতারা হলেও একটি ভালো মন যে তার আছে যে কথা কেউ অস্বীকার করবে না। প্রমাণস্বরূপ পথের কালো বিড়ালটা এখনো শুভার পায়ে গা ঘষছে। ওরাও জানে মেয়েটির মন কতটা উদার, তাই দিলশানও এক বাক্যে ওকে খারাপের দলে ফেলতে পারে না। মেয়েটির বাবা নিয়েই মাও চাকরিজীবী, তাই ওর প্রতি বাড়ির সবাই একটু নমনীয়। অতিরিক্ত আদরে হয়তো উশৃঙ্খল বনে গেছে। দিলশান বোঝানোর ভঙ্গিতে বলল, লিসেন শোভা, তোমার কি স্ট্রং একটা পার্সোনালিটির অধিকারী হতে ইচ্ছে করে না? করে তো। কিভাবে স্ট্রং পার্সোনালিটি তৈরি করব আইডিয়া দিন। কেউ তোমার উপর বিরক্ত হচ্ছে বুঝলে তোমার উচিত নিজেকে রেসপেক্ট করে তার ত্রিসীমানায় না যাওয়া, নিজেকে ছোট হতে না দেওয়া। শুভা ওর সরু থুতনিতে হাত বুলিয়ে কিছু ভাবলো, তারপর বলল, ঠিকই বলেছেন। আমার উচিত সবার আগে বাড়ি ছেড়ে চলে যাওয়া। বাড়ির সবাই আমার উপর বিরক্ত, কিন্তু সেকেন্ড কোনো হোম তো আমার নেই। আপনি চাইলে আমাকে আশ্রয় দিতে পারেন, তাহলে আজই বাড়ি ছাড়বো, দেখিয়ে দিব স্ট্রং পার্সোনালিটি। দিলশান কিছুক্ষণ অবাক চোখে চেয়ে ওর কথা অনুধাবন করতে চেষ্টা করলো। একটা ব্যর্থ শ্বাস ত্যাগ করে আত্মসমর্পণের ভঙ্গিতে বলল, তোমার স্ট্রং পার্সোনালিটির প্রয়োজন নেই, বাড়তে থাকো, আমাকে রেহাই দাও মনস্টার লেডি। দিলশান আর একটা কথা বলার সুযোগ না দিয়ে উল্টো পথে হাঁটা ধরলো। শুভা হাসতে হাসতে পথের উপর বসে পড়ল। কর্মব্যস্ত সকাল, সময়ের গতিশীল পথ ধরে সূর্য কিরণ চঞ্চল পায়ে ছুটছে গাছের পাতায় পাতায়। কমলস রোদ গায়ে মেখে ঘুমের আলস্য ভাঙল মেহজাবিন। এ বাড়িতে শরীর চর্চার একটা সুস্থ অভ্যাস আছে, শেখ বাড়িতে নেই। জাওয়াত মাঝে মাঝে জিমে যায়, তাছাড়া আর কেউই তেমন শরীর চর্চায় অ্যাক্টিভ না। মেহজাবিন দোতলার খোলা জানালার সামনে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙছিল। এমন সময় চেনা পদধ্বনি ওর ফুরফুরে মনোযোগে বিঘ্ন ঘটালো। তেতলা থেকে ঘেমে নিয়ে নামছে নিঃশান্ত। পরনের পোলোট শার্টটা ঘামে ভিজে গেছে বলে সেটা খুলে কাঁধের উপর রেখেছে। সকালের কসরতের প্রমাণস্বরূপ গলা ঘাড় ভিজে একাকার। সিঁড়ির সামনে লম্বা জানালার কাছে জামিনকে দাঁড়িয়ে থাকতে দেখে বিশেষ ভাবান্তর হলো না ওর। পাশ কাটিয়ে চলে যাচ্ছিল কি ভেবে 2 কদম পিছিয়ে আবারও মুখোমুখি হলো। ডাকলো, মেহজাবিন। জামিন যেন অনিচ্ছায় পিছু ফিরল। চঞ্চল চোখটা একবার পুরুষালী পেটানো শরীরে উঠে আবারও নেমে গেল। ঘন ঘন আঁখি পল্লব ঝাপটে প্রশ্নসূচক শব্দ করলো, আজ ফিরছো তো? অবশ্যই। জাওয়াতকে চলে যেতে বলো, তোমাকে আমি পৌঁছে দেব, প্রয়োজন আছে। মেহজাবিনকে কিছু বলার সুযোগ না দিয়ে নিশান্ত চলে গেল।
জাবিন মনে মনে একটু শঙ্কিত হলো। আবারও রাতের বিষয়টা নিয়ে যারা করবে বোধহয়। চিন্তার সমান্তরাল রেখা ফুটলো ওর মসৃণ ললাটে। অনন্ত ঘুম ভেঙে বেরিয়েই জাবিনের সামনে পড়ল, হাই তুলে বলল, কি রে, তোকে করলা কে খাইয়েছে? আমি তো করলা খাচ্ছি, তুমি বাঁশ খেতে প্রস্তুত হও। কার এত বড় সাহস আমাকে বাঁশ দেবে? যে বাঁশবাগানের মালিক, তোমার একমাত্র ভাই, সে জেনে গেছে বিয়ের রাতে তেতলায় কি হয়েছে আর তুমি কি কি ঘটিয়েছো। অনন্ত ঘাবড়ে গেল, দাঁতে নখ কেটে বলল, কিভাবে দোষ তো? হাই, সে তোর ভাইকে গিয়ে জিজ্ঞেস কর। মাঝখানে দিয়ে আমি তোদের মাঝে পড়ে ফেসে গেলাম। কাল রাতে আমাকে জেরা করেছে। আর তুই কি বললি? যা জানি সব। হে আল্লাহ, এই মেয়েকে তুমি উঠিয়ে নাও। একের পর এক ব্লান্ডার করবে আর ধরা খেলে অন্যের অনিষ্ট চাইবে। ওঠালে তো তোকে ওঠানো উচিত। অনন্ত দরজা ধরে দাঁড়িয়ে জাবিনের দিকে ফিরে বলল, কে আপনি? আমি আপনাকে চিনি না। আজ আমি কাউকে চিনি না। অতীতের সব কথা ভুলে গেছি। আজ সারাদিন ঘুমোবো। তোর না আমিনকে খুঁজে বের করার কথা। বললাম না অতীত ভুলে গেছি। আমার কিছু মনে নেই। যার কানে গেছে তাকে একটু রিকোয়েস্ট করছিস এসব যেন বাবার অবধি না পৌঁছায়। অনন্ত শব্দ করে দরজা আটকে দিল। জাবিন একবার ভেবেছিল নিঃসন্তের সঙ্গে যাবে না, কিন্তু যদি আমিনের ব্যাপারেই কথা থাকে তাই ভেবে রাজি হলো। যে করে হোক ক্রিমিনালটাকে ধরা দরকার। আমিনের আগেকার একটা ছবি ও ফেসবুক থেকে সংগ্রহ করেছে, আমিনের বন্ধুর টাইমলাইন থেকে, সেটাও দেওয়া প্রয়োজন। জাবিন নীল জিন্সের সঙ্গে একটা হলুদ রঙের কামিজ পরে তৈরি হয়ে নিচে নামলো। বের হবার মুখে সামনের বারান্দায় চোখ পড়তেই দেখলো অ্যানা হার্কনেস ফুল গাছটা নেই। ও শাওনকে প্রশ্ন করলো, গাছটা কই গেল রে? আমার বাড়িতে একটা আনাবো ভাবছিলাম। বড় ভাইয়া সকালে নিয়ে গেছে, ওটা ভাইয়ার ঘরেই নাকি রাখতে হবে। জাবিন ভ্রুকুটি করে তার ছেলের সঙ্গে বলে, তোর মিলিটারি ভাই ফুলের কি বোঝে? সে তো আস্ত কাটা। কাটা আছে বলেই গোলাপকে চাইলেই স্পর্শ করা যায় না। গোলাপের সুরক্ষা কবচ তার কাটা, তেমনি এই মিলিটারিরা কাটা হয়ে গোলাপের মতো দেশকে সুরক্ষা দেয়। ভারী কণ্ঠের আওয়াজে জাবিন থতমত খেয়ে গেল। নিঃশান্ত ওদের পেছনে এসেছিল। ওরা কথা বলতে বলতে খেয়াল করেনি। জাবিন এক পলক চোখ তুলে চেয়েই নজর বাঁচিয়ে গাড়ির দিকে ছুটল। নিঃশান্ত 2 কদম এগিয়ে এসে শাওনের সামনে দাঁড়ালো, গম্ভীর গলায় বলল, বাড়ি থেকে অপ্রয়োজনে বের হবে। প্রয়োজনে বের হতে চাইলেও কাউকে জানাবে। যাওয়াত ফ্রি না থাকলে ভাইদের জানাবে। ফিরে এসে কথা বলবো তোমার সঙ্গে। দরজা আটকে ভেতরে চলে যাও। শাওনের বুক ডিপ ডিপ করে ওঠে। উদ্বেগের শাসকের চাপা দিয়ে আলতু মাথা নেড়ে ও সদর দরজা আটকে ভেতরে চলে গেল। শরতের সমাপ্তি আসন্ন। আকাশে ভেসে বেড়ানো বাউন্ডুলে মেঘেদের আনাগোনা কমেছে। হেমন্তকে বরণ করতে প্রস্তুত হচ্ছে দিনে দগ্ধ রাতে স্নিগ্ধ প্রকৃতি। সেই মেঘমুক্ত ঘন নীল আকাশ দেখতে দেখতে একজোড়া শিল্পী চোখ তার পরবর্তী কোনো আর্ট পিসের কল্পনা করছিল। অবশেষে আজ মেহজাবিন তার ক্যানভাস রং তুলির জগতেই ফিরে যাবে। মনের অলিগলিতে ওকে দেওয়া সব রঙিন কল্পনা ওকে হাত বাড়িয়ে ডাকছে। ক্যানভাসের ফাঁকা কাগজ ওর স্পর্শ পেতে চাতকের মতো প্রতীক্ষায় আছে। মেহজাবিনও তৃষিত। শখ যখন নেশায় পরিণত হয় তখন তাকে ছেড়ে থাকা মুশকিল। সিটে গা ছেড়ে নীরবে বসে আছে সে। গাড়ির কাজ তুলে দেওয়া, এসি চলছে, কিন্তু এই কৃত্রিম শীততাপ জামিনের ভালো লাগছে না। কাজ নামাতে বলতেও ইচ্ছে করছে না। এমনিতেই বাড়ি থেকে বের হবার পথে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছিল, কিংবা বলা যায় ভুল সময়ে নিঃসন্তের আগমন ওকে বিব্রত করে দেয় প্রতিবার। এ ব্যক্তির হুটহাট আগমন কোনো দিন তার জীবনে সুখকর হয়ে এসেছে বলে মনে পড়ে না। সুতরাং মৌনতা ধরে রাখাই ভালো। নিঃশান্ত চোখে কালো রোদ চশমা পরে স্মুথলি ড্রাইভ করছে। কোনো তাড়াহুড়ো নেই, উদ্বেগ নেই, যেন নিখুঁতভাবে ড্রাইভ করাই তার একমাত্র কাজ। বাইরে বের হলে কালো চশমাটা যেন তীক্ষ্ণ দৃষ্টির নিত্যসঙ্গী হয়ে যায়। অবশ্য তামাটে ত্বকের গম্ভীর মুখশ্রীতে চশমাটা ভালো কমপ্লিমেন্ট দেয়। জাবিন কোনা চোখে চেয়ে ঠোঁট বাঁকায়। নিঃশান্ত উজ্জ্বল শ্যাম বর্ণের অধিকারী ছিল। সেনাবাহিনীতে যোগদানের পর গায়ের রং তামাটে বর্ণের হয়েছে।
দেহে অনেক ক্ষতের চিহ্ন আছে, অবশ্য সুঠাম দেহ এবং অঙ্গভঙ্গিতে আকর্ষণ আরও বেড়েছে। সুপুরুষ বটে, কিন্তু আচরণ অত্যন্ত কর্কশ। এর জন্যই বোধহয় বলে, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। গাড়িটা সকলের ব্যস্ত নগর ছেড়ে গলিতে ঢুকতেই জাবিনের ধনুকের ন্যায় বাঁকানো ঘন ভ্রুজোড়া কেন্দ্রমুখী হয়ে কুচকে আসে। প্রশ্নোক্ত চোখে চাইতেই নিঃশান্ত হালকা গলায় বলল, ছবি এনেছো তো? তা এনেছি, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বেচে দেব। আপাতত ছবিটা আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করো। জাবিন চোখ ছোট করে তাকায়, একটা কথাও স্বাভাবিকভাবে বলতে পারে না। অপ্রসন্ন মুখে বলল, আমার কাছে আপনার কন্ট্যাক্ট নেই। এই উত্তরে নিঃশান্ত এমনভাবে ঘাড় ফিরিয়ে চাইল যেন আশ্চর্য কিছু শুনে ফেলেছে। রোদচশমার আড়ালেও তার দৃষ্টির আশ্চর্য ভাব ঠিক বুঝে গেল জাবিন। থতমত খেয়ে বলল, এভাবে তাকানোর কি আছে? আপনার সঙ্গে কোনো কালে আমার ফোনে কথা হয়েছে, না প্রয়োজন পড়েছে? নিঃশান্ত পুনরায় পথে চোখ ফিরিয়ে জবাব দিল, সেভ করে নাও। এই ঝামেলা যতদিন ঘাড়ের উপর ঝুলে আছে প্রয়োজন পড়বেই। সাথে পাচ্ছেন না থেকেও আমাকেই কেন প্রয়োজন পড়বে? আপনার গুণধর ভাই বোন আছে না? কারণ তুমি শাওনের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। ও আমাদের যা জানাতে পারবে না বা আমরা জানি না সেসব তুমি জানো। দ্যাটস ওয়াই আই নিড ইয়োর হেল্প। মেহজাবিন প্রতিবাদ করতে পারল না। এই কথা সত্যি। শাওন অন্তর্মুখী ও লাজুক স্বভাবের মেয়ে, সবার সঙ্গে সব কথা খোলাখুলি বলতে পারে না। জীবনের এমন অনেক গোপন কথা আছে যেসব প্রিয় বন্ধু হিসেবে জাবিন জানলেও আর কেউ জানে না। তাই অতিশয় বিরক্তি নিয়ে নিঃশান্তের নম্বরটা টুকে নিল। হোয়াটসঅ্যাপে আমিনের ছবিটা সেন্ড করে পুনরায় জিজ্ঞেস করলো, আমাকে কি বলবেন? কোথায় যাচ্ছেন? বাড়ি ফিরবো তো। আপাতত একটা ছোট তথ্য নিশ্চিত করা প্রয়োজন, এরপর তোমায় পৌঁছে দিয়ে আসবো। এটুকু বলে গাড়িটা থামিয়ে দিল নিঃশান্ত। হোয়াটসঅ্যাপে ঢুকে আমিনের ছবিটাকে তীক্ষ্ণ নজরে দেখল। বিয়ের দিন এটাকে দেখেছিল সে। ছেলেটার কাজে অপটত্ব ছিল বলে বিরক্ত হয়েছিল। ভেবেছিল নতুন কর্মচারী। কে জানতো যে এই ছেলের এতই সাহস যে ক্যাটারিং সার্ভিসের লোকেদের ছদ্মবেশ নিয়ে দীপশিখার অন্দরে ঢুকে গেছিল। এভাবে যে কেউ বাড়িতে ছদ্মবেশে নিয়ে ঢুকে যাওয়ার সাহস পেলে তো মুশকিল। একটা মোটরযান সারানোর দোকানের সামনে গাড়ি পার্ক করেছে নিঃশান্ত। বাতাসে ডিজেলের গন্ধ ভেসে আসছে। জাবিন বুঝলো না গাড়িতে কোনো সমস্যা হয়েছে কিনা। ভালোই তো চলছিল এতক্ষণ। ওর ভাবনাকে ভুল প্রমাণ করে নিঃশান্ত দোকানে ঢুকে এক মধ্যবয়সী পুরুষের সঙ্গে কথা বলল। দীপশিখায় পত্রিকা বিলি করা বদরুদ্দিনকে ফোনের ছবিটা দেখাতেই তিনি চিনে ফেললেন আমিনকে। উত্তেজিত স্বরে বললেন, এই ছেলেটাই আমার সাইকেল নিয়ে গিয়েছিল সেদিন, তাই তোমাগো বাড়িতে পেপার দিতে পারি। ওরে কি খুঁজা পাইছো? আমার সাইকেলটা কি ফিরা পাবো? বদরুদ্দিনের কণ্ঠে আকুতি। ওই সাইকেলে চড়ে পত্রিকা বিলি করার কাজটা করতে পারতেন। এই বয়সে পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় যাওয়া ভীষণ কষ্টের হয়ে দাঁড়িয়েছে। নিঃশান্ত বলল, মারা না গেলে ওকে খুঁজে বের করবই। চাচা, আপনার সাইকেল পেয়ে যাবেন শীঘ্রই। নিঃশান্ত গাড়িতে ফিরে আসতেই জাবিন প্রশ্ন করল, কি কথা বললেন লোকটার সঙ্গে? নিশ্চিত হলাম গতদিনের কাণ্ডটা আমিনই ঘটিয়েছে। জাবিন মুখ চেপে ধরে বিস্মিত স্বরে বলে, এতটা ডেসপারেট হয়ে গেছে? বাড়িতে ঢুকলো কিভাবে? পত্রিকা দিতে আসার ছলে। এই লোকটাই আমাদের বাড়িতে রেগুলার পত্রিকা দেয়। ওনার সাইকেল সহ পত্রিকা ছিনিয়ে নিয়েছিল। কাজে আমিনকে তিনি দেখেছেন। নিশ্চিত হতেই আসা। রক্তাক্ত গাড়িটার দৃশ্য মনে পড়তেই জাবিনের দেহে কাটা দিয়ে ওঠে। কণ্ঠনালী শুষ্ক হয়ে ঢুক গেলে অনবরত। নিঃশান্ত ও রক্তশূন্য মুখটা দেখে বিদ্রুপের সুরে বলল, ইঁদুরের কলিজা, সিট বেল্ট বাঁধো, বাড়ি পৌঁছে দিয়ে আসি। খোঁচাটা গায়ে লাগলো জাবিনের। সরসে বলল, আর আপনার তো আয়রন হার্ট। নিঃশান্ত তীক্ষ্ণ হেসে বলল, কি করে জানলে? ঠুকে দেখেছো? লোহাকে খালি চোখে দেখলেই বোঝা যায় সেটা লোহা। তার জন্য ঠুকে দেখতে হয় না। এদেরকে কোনো অনুভূতি ভেদ করতে পারে না। নিঃশান্ত রুষ্ট চোখ পানে চেয়ে জবাব দিল, লোহার মতো কঠিন ধাতবকে যে কেউ ভেদ করার ক্ষমতা থাকা উচিত নয়। সেই ক্ষমতা তেজস্বী কারোই থাকতে হয়। যেমন আগুন, উত্তাপের সংস্পর্শে এলে লোহা গলে যায়। মেহজাবিন স্থির চেয়ে রইল নিঃশান্তের তীক্ষ্ণ চোয়ালের দিক। অনন্ত বলেছিল শিলা নাকি নিঃশান্তের জন্য পারফেক্ট নয়, কারণ দুই ধাতবে ঠোকাঠুকি লাগবে। এখন নিঃশান্তের কথা শুনে মনে হচ্ছে কথাটা ঠিক না।
এই আয়রন ম্যানের জন্য শিলাই পারফেক্ট। মেয়েটি তেজস্বী হয়তো তাই ভেবেই বলল কথাটা। জামিনও সম্মতি দিয়ে বলল, রাইট, আপনার জন্য তেজস্বী শিলা আপুই পারফেক্ট। হুট করে প্রসঙ্গে শিলার নাম আসতেই নিঃশান্ত ভ্রুকুটি করে। কথাটা তার কানে শ্রুতি মধুর লাগলো না। গাড়ি স্টার্ট দিয়ে পথের দিকে চেয়ে গম্ভীর স্বরে জবাব করলো, তেজস্বী শুধু ব্যক্তিত্ব হলেই হয় না, অনুভূতিও হতে হয়। ব্যক্তিত্ব মুগ্ধতা সৃষ্টি করে, আর অনুভূতি বন্ধন। জাবিন সিট বেল্ট বাঁধেনি। আচমকা গাড়ি টান দেওয়ায় ঝাঁকুনি খেলো সর্বাঙ্গে। মেজাজ খারাপ হলো ওর। সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, কাজের কথায় আসি একটু, ওই সাইকো আমিনকে খুঁজে বের করবেন কিভাবে? নিঃশান্তের যেন সব ভাবাই ছিল। জবাব দিল, প্রথমে থানায় সম্পূর্ণ ব্যাপারটা ইনফর্ম করব। এরপর যাব ক্যাটারিং সার্ভিস কোম্পানিতে। বিয়ের দিন আমিন ক্যাটারিং কোম্পানির লোকেদের সঙ্গে এসেছিল, অর্থাৎ তাদের কারো কানেকশনে এটা সম্ভব হয়েছে। ওই কোম্পানির খবর নেব। তুমি ওর ব্যাপারে যা কিছু জানো তার একটা ডিটেলস প্রস্তুত করে আমাকে দেবে। শাওনের হেল্প নেবে। জামিন একটু ভীত হয়। শাম যখন আমিনের সঙ্গে প্রণয়ে জড়িয়েছিল সবার আগে ওকে জানিয়েছে। জামিনের আপত্তি ছিল না, বরং বন্ধুদের কারো প্রেম হলে অন্য বন্ধুরা যেমন স্বভাব সুলভ শুভকামনা জানায়, সেও তাই করেছে। ওদের অনেক স্মৃতির সাক্ষীও সে। পরবর্তীতে ক্রমাগত টাকা নেওয়ার বিষয়টা বুঝতে পেরে জামিন সতর্ক করেছিল সরে যেতে। জাওয়াদ যে শাওনকে পছন্দ করে সেটা তখন কেউই জানতো না। জামিন বিমর্ষ কণ্ঠে বলল, বিষয়টা সবার সামনে চলে আসলে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হবে, বড়দের না জানালে হয় না। নিঃশান্ত বুঝলেও কথার অর্থ। শাওন এখন বিবাহিত। তার অতীত সামনে এলে শুধু বাপের বাড়ি নয়, শ্বশুর বাড়িতেও প্রভাব পড়বে। ও জবাব দিল, সেটা আমি বুঝে নেব, জাওয়াদের সঙ্গেও কথা বলে নেব। এরপর দুজনের কথা ফুরালো, কিন্তু জাবিন ধাতস্থ হতে পারল না। তার কেন জানি বিষয়টা বড্ড ব্যাখ্যাপ্পা লাগছে। আমিনের যে ফ্যামিলি স্ট্যাটাস ও লাইফস্টাইল, তাতে সে কোন সাহসে শাওনের অনিষ্ট করতে পেছনে লাগলো? তাও আবার পুরো পরিবারকেই নাড়িয়ে দিয়েছে। বামুন হয়ে চাঁদে বোমা মারার মতোই দুঃসাহসের ব্যাপার। ও বলল, আমার বিষয়টা অস্বাভাবিক লাগছে জানেন। আমিনকে আমি কাছ থেকে দেখেছি, ভালো মতো চিনতাম এক সময়। ওর এতটা সাহস দেখানোটাই যেন বেমানান লাগছে। সাইকো হলে কি মানুষের দুঃসাহস বেড়ে যায়? মানে বুঝিয়ে বলো। বিয়ের রাতে অনন্ত শোভার কাছে ধরা পড়ে পর্যন্ত আমিন ভীত হয়েছিল, কান্নাকাটি করেছিল। সেই পালিয়ে গিয়ে একের পর এক অঘটন ঘটাচ্ছে, তাও আবার এক ব্রিগেডিয়ারের বাড়িতে। অথচ ও কখনোই এতটা সাহসী ছিল না। আমিনের সাহসের উৎস কি? মাদক নাকি মদ? কথাটা নিঃশান্তের কপালে সৃষ্ট ভাঁজের রেখাকে আরো গভীর করে তুলল। ভাবনাগ্রস্ত ক্ষণেও পাশে বসা বিচক্ষণ রমণীকে খুঁচা দিতে কার্পণ্য করল না ওর কর্কশ কণ্ঠ। ইঁদুরের কলিজা হলেও ব্রেইনটা ইঁদুরের বুদ্ধিমত্তা পায়নি তাহলে। জাওদের আজ বাড়ি ফেরার কথা থাকলেও সন্ধ্যা নামার মুখে তার গাড়িটা এসে থামলো দীপশিখার সামনে। জাওয়াদ ব্যস্ত ভঙ্গিতে গাড়ি থেকে নেমে সদর দরজার সামনে আসতেই পথ রোধ করলো শুভা। দরজায় হেলে দাঁড়িয়ে সে বলে উঠল, এখানে প্রবেশাধিকার সংরক্ষিত। জাওয়াদ স্মিত হেসে বলল, প্রবেশাধিকার পাওয়ার উপায়টা যদি বলতেন সাহেবা। এত তারা কিসের দুলা ভাই? একটু আরাম চাই। আরামের উপর নাম কি শাওনাপা? দুষ্টু হেসে ভ্রু নাচায়। চাঁদনি বেগম দরজার কাছে এসে জাওয়াদের বিক্ষিপ্ত মুখশ্রী দেখে শুভাকে ধমক দিল, ওকে ঢুকতে দে, খাটাখাটনি করে এসেছে সবে, পরে জ্বালাস। শুভা নাক ফুলিয়ে বলল, এই বুড়ো বালিকা, আমি তার একমাত্র শালিকা, তুই কেন নাক গলাও? চাঁদনি বেগম গরম চোখে তাকালেন, বললেন, তোমার বিচার তো বাকি আছে। ভাঙা পা নিয়ে দুনিয়া ঘুরে বেড়াচ্ছ। চাঁদনি বেগম হাতের ছড়িটা নিয়ে 2 পা এগিয়ে আসতেই শুভা পথ ছেড়ে দিয়ে বলল, বুড়ির স্বভাবের যেই বাহার, কোনো বিশ্বাস নেই তাহার। এবার জায়গা ছাড়ি, নয়তো পিঠে পড়বে বাড়ি। শুভা ভো দৌড় দিয়ে ভেতরে চলে গেল। তাদের বাইরে যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে নিঃশান্ত। অনন্ত সারাদিন ঘর ছেড়ে বের হয়নি। শাওনও মুখ গুমরা করে আছে। বাড়ির সবাই ভাবছে গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রভাবেই এই অতিরিক্ত সতর্কতা। জাওয়াদ ব্যস্ত পায়ে দোতলায় উঠে শাওনের বেডরুমে ঢুকে গেল। ঘরটা ফাঁকা ফাঁকা বলেই যেন একটু স্বস্তি পেল সে। গলার টাই ঢিলে করে বসে পড়ল খাটে। সদা শান্ত স্থির জাওয়াদের ঠোঁটের কোণে হালকা একটা স্নিগ্ধতা মিশে থাকে সর্বদা। আজ তা অনুপস্থিত। তার চোখের মণিতে চঞ্চলতা।
কোনো কারণে আজ তার মনসংযোগ বিঘ্নিত। অফিসে গিয়েও আজ কাজে মন বসেনি। ক্লায়েন্ট মিটিং সেরেছে দায়ের সারাভাবে। সারাদিন বারবার মনটা চলে যাচ্ছিল ফোনের মেসেজ বক্সে, যে মেসেজটা সকালে এসে জমা হয়েছে। জাওয়াদ একান্তে বসে পুনরায় পড়ল বাক্যটা। সত্য কখনো চাপা থাকে না মিস্টার জাওয়াদ শেখ। কে করলো এই মেসেজ? এই কয়েকটা শব্দের পেছনে কারণ কি? ভাবনার মাঝেই জাওদের বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়ল শাওন। গা কাঁপিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আই এম সরি জাওয়াদ। লুকোচুরি থেকে সন্দেহের সৃষ্টি। সম্পর্কের মাঝে লুকোচুরি থাকলে সন্দেহ আপনাতেই হাতছানি দেয়, আর সেই সন্দেহকে ঢাকতে আশ্রয় নিতে হয় ছলনার। শাওন তার প্রথম প্রেমের অভিজ্ঞতা থেকেই জেনেছিল একজনের ছলনা অন্যজনকে ঠিক কতটা আঘাত দিতে পারে। বিশেষ করে বিপরীত ব্যক্তির ভালোবাসা যদি হয় নির্ভেজাল। খাঁটি দুধে 1 ফোঁটা লেবুর রস পড়লে যেরূপ ছানা কেটে যায়, তেমনি নির্ভেজাল ভালোবাসায় সন্দেহ ঢুকলে মায়া কেটে যায়। শাওন সেই ভালোবাসাকে মুকুট হিসেবে মস্তকে ধারণ করেছে। অতীতের কালো স্মৃতির বাতাসে সেই মুকুটের পালক ঝরে পড়ুক ও চায় না। তাই বিয়ের দিন থেকে যতগুলো ঘটনা আমিনকে কেন্দ্র করে ঘটেছে, সেসবের ব্যাখ্যা দেওয়াটা প্রয়োজন ছিল। কথায় আছে, ঘর পুরা গরু সিঁদুরে ম্যাগ দেখলে ভয় পায়। প্রতারিত ব্যর্থ প্রণয়িনীও নতুন করে পাওয়া ভালোবাসাকে কোনো কিছুর মূল্যে হারাতে চায় না। শাওন সপ্তাহের মাঝেই স্বামীর প্রতি দুর্বল হয়ে পড়েছে। এত অবশ্য জাওয়াদের অবদানই বেশি। যত্ন করে ভালোবাসতে কয়জন পুরুষই বা পারে? যে পারে তাকে ফেরানো উচিত নয়, সযত্নে মনের ঘরে ঠাঁই দেওয়া উচিত। জাওয়াদ প্রেয়সীর হৃদয়টাকে মায়ার বাঁধনে বেঁধে ফেলেছে। পালানোর সাধ্য দুর্বল প্রেয়সীর নেই, আছে নীরব সমর্পণ। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।